তখনও পদ্মা সেতু পুরোপুরি খুলে দেওয়া হয়নি, অর্থাৎ কাজ সমাপ্ত হয়নি। তখন এই পদ্মা সেতু, যেই পদ্মা নদী, সেটা পারাপারের প্রধান মাধ্যম কিন্তু ছিল এই ফেরি অথবা লঞ্চে করেও যাওয়া যেত। এই দুটি মাধ্যমেই মূলত যাওয়া যেত। তবে আমি এই জায়গাটা লঞ্চে করে যেই যাবার যে বিষয়টা, মাওয়া পর্যন্ত যাওয়া, এরপরে আবার সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া, ভেঙে ভেঙে যাওয়ার এই যে বিষয়টা, সেটা যখন পদ্মা উত্তাল থাকে তখন সেটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। যদিও এখানে স্পিড বোটেও যাওয়া যায়, তবে যেই মাধ্যমে বলি না কেন, নদী পারাপারের ক্ষেত্রে সেতু হয়ে গেলে তো সেটার যে আরামদায়ক, স্বস্তির এবং নির্বিঘ্নের বিষয়টি থাকে। তো সেই বিষয়টি যখন পদ্মা সেতু পুরোপুরি খুলে দেওয়া হয়, সেটি তো এই অঞ্চলের, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলো খুব সহজ করে, সেটা নিঃসন্দেহে বলা যায়। এবং আমি পদ্মা সেতু হয়ে এই যে যখন পদ্মা সেতু নিচ দিয়ে বলবো, যখন যাচ্ছিলাম, তখন পদ্মার যে সৌন্দর্য রয়েছে, বিশেষ করে নদী মাতৃক দেশে আমাদের নদীর যে একটা সৌন্দর্য রয়েছে, সেটি উপভোগ করতে করতে যাচ্ছিলাম। এবং মনে হচ্ছিল যে, যদিও আমি সাঁতার জানি, সাঁতার জানলে নাকি কেউ ভোলে না, তবে হয়তো এটি দীর্ঘ অনুশীলনের বিষয়। কখনো কখনো মনে হয় যে নদীতে ঝাঁপ দেই, গোসল করি, কিংবা সাঁতরে কিছুটা বার হই, এরকম খামখেয়ালি চিন্তাও কখনো কখনো হয়। তবে এই যে নদীর যে ঢেউ, বিশেষ করে উত্তাল ঢেউ, যদিও আমি সমুদ্র দেখেছি, তবু এই ঢেউগুলো কিন্তু মাঝে মাঝে খুব ভয় জায়গা নিয়ে ভয় তৈরি করে। এবং এই জায়গাটা যদি আপনি দেখেন, একই সাথে সৌন্দর্য এবং যে ভয়ঙ্কর দিক, দুটোই একত্রে আসলে মিলেমিশে। এবং তার সাথেই দীর্ঘদিনের, যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্মের বসবাস এই অঞ্চলের, অর্থাৎ নদী বেষ্টিত যারা আমরা বাংলাদেশের নাগরিক রয়েছি, তাদের কাছে খুবই পরিচিত একটা বিষয়। যদিও নদী আমাদের সাথে, আমাদের জীবনের সাথে, আমাদের জীবিকার সাথে, এমনকি সভ্যতার টিকে থাকার ক্ষেত্রেও তো এই নদী কিংবা জল কিংবা পানি, সেটি ওতপ্রোতভাবে জড়িত। তবে এই যে নদী বা পদ্মা বলি কিংবা যমুনা বলি, যেটাই, অনেকগুলো নদী রয়েছে আমাদের, তো সেই নদীর কিন্তু একটা ভয়াবহ চিত্রও রয়েছে। নদী ভাঙনের কথা মনে পড়ে আমাদের যখন আমরা নদীর কথা শুধু বলি। শুধু এর সৌন্দর্যের কথা হয় না, এর ভয়ঙ্কর দিকটাও আমরা তুলে ধরি। আরেকটা, এই যে নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, আমরা শুনে এসেছি এই প্রবাদগুলো লোকমুখে। তো এই নদীর যে নানা বিচিত্র রূপের, সেই চিত্র কিন্তু আমরা আমাদের লেখায়, বলায়, কবিতায়, গানে আমরা সেগুলো পাই। অর্থাৎ নদী আমাদের খুব জীবন ঘনিষ্ঠ একটা বিষয়। তো এই যে পদ্মা সেতুর যে এই নিয়ে কত কিছু হয়ে গেল, হ্যাঁ, এই দুর্নীতির অভিযোগ, ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ না নেয়া, আবার বিকল্পভাবে সেটির বহুগুণ ব্যয় করে এটা পদ্মা সেতুটি করা, তো সব কিছু মিলিয়ে এটার উদ্বোধনে অনেক খরচ করায়, বিতর্ক, নানা কিছু নিয়ে অবশিষ্ট এই পদ্মা সেতু হলো। এবং আমরা আশা করব এই পদ্মা সেতু যেন ঝুঁকিমুক্ত থাকে, কোনো ধরনের ত্রুটি না হয়, এবং আমাদের জীবনযাত্রাকে সহজ করে। এবং কারণ এর পেছনে কিন্তু প্রচুর অর্থ ব্যয় হয়েছে, রাষ্ট্রের, জনগণের, মানুষের টাকা পয়সাই ব্যয় হয়েছে। তো এই পদ্মা সেতুর যেই সৌন্দর্য, অনেকে, আমি বলবো পদ্মা সেতুর সৌন্দর্য না, আসলে নদীর সৌন্দর্য। হয়তো তার মাঝে একটা সেতু একটা জড় পদার্থ, তাই না? তবে আমরা আসলে জীবন্ত মানুষগুলো আসলে প্রকৃতির সান্নিধ্যেই বেশি উপভোগ করি। ওজন্যই হয়তো অনেক দিনের মানুষের চিন্তা ছিল, যদি একটা পদ্মা সেতু হয়ে যেত বা একটা সেতু হতো, কতই উপকার হতো। তো সেগুলোর গল্প হয়তো জমে 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 যখন আসলে বাস্তবে রূপ নেয়, তখন আলাদা একটা আনন্দ কাজ করে নিশ্চয়ই। এই যে পদ্মা সেতুর একদম ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, এবং আমি রেকর্ডটা করে রাখলাম যাতে এটা এক সময়ে খুব ভালো লাগার কাজ করবে, যে এই স্মৃতিটা। বিশেষ করে এই যে আমরা যখন এই যে লঞ্চে করে যাচ্ছি, এটা তো আর পরবর্তীতে থাকবে না, বা অনেক ক্ষেত্রেই কিন্তু এখন এই ছোটো ছোটো লঞ্চগুলো আর
যাত্রী পরিবহনের কাজে ব্যয় হবে না। এটি হয়তো অন্য কোনো জায়গায় চলে যাবে যেখানে ছোট পরিসরে মানুষ যাতায়াত করে। তো আমি একটা সময় যখন যেতাম তখন সেই স্মৃতি আর এখন নেই। এখন তো উপর দিয়েই যেতে পারি এবং একই সাথে আমরা ট্রেনে করেও যেতে পারি। তো এই ছিল সেই তখনকার যে স্মৃতি, সেটা আপনাদের মাঝেও বিনিময় করার একটা উপলক্ষ। সবাই ভালো থাকবেন।